শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ সন্ধেবেলা থেকে আমার আরেকটি ব্লগ আমি শুরু করলাম, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আমি সন্ধে প্রদীপ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রিজুর জন্য একটু গোলা রুটি করে নিচ্ছি, আমিও খাবো। সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে, রিজুকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমার রুটিটা আমি নিয়ে বসছি এই যে ড্রয়িং রুমের মেঝেতে। গরমের দিনে এখানে বসে খেতে না বেশ ভালো লাগে, কারণ আমাদের রান্নাঘরের সাথেই তো খাওয়ার ঘরটা, একসাথে ওপেন কিচেন, যার জন্য ওখানে এতটাই গরম, ফ্যান চালালেও আর গরম কমে না, উপর থেকে গরম নামতে থাকে। এইদিকে চারপাশে জানালাও আটকানো থাকে, কারণ পেছনের দিকে ফ্ল্যাট আছে, পাশে বাড়ি আছে, তো কোনো দিকে জানালা দিয়ে হাওয়া আসার বুদ্ধি নেই। তো সেই জন্য ড্রয়িং রুমে বসে খাই। আর রিজু চলে গেল টিউশনে, ওর বাবা ওকে নিয়ে গেল। আমি এখানে বসে ওর পাঞ্জাবির বোতামটা সেলাই করে দিচ্ছি। নতুন পাঞ্জাবি এনেছে, তোমরা তো দেখিয়েছি তোমাদেরকে। সেটা পরাতে গিয়ে দেখি একটা বোতাম ঢিলা হয়ে গেছে, তো সেটাই আমি সেলাই করে দিচ্ছিলাম। কারণ ওইভাবে যদি পাঠিয়ে দেই তাহলে কিন্তু স্কুলে গেলে হয়তো খুলে পড়ে যাবে, তখন অসুবিধায় পড়বে ছেলেটা। তার থেকে আগে একটু সেলাই করে আঁটোসাঁটো করে দিলাম। আর একটা বোতাম সেলাই করতে গিয়ে আমি সবগুলো বোতামই করে দিয়েছি, যাতে আর খুলে না পড়ে। আর ও যে কাল যাবে সকালে, সেই জামা কাপড়গুলো আমি আজকেই রেডি করে রাখছি, রুমাল, গেঞ্জি সব কিছু এক জায়গায় থাকলে তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যাবে। আর সকালে যদি একটু দেরি হয়ে যায়, দেরি করে উঠি, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না, তাই না? এক জায়গায় গুছানো থাকলে। সেগুলো গুছিয়ে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। আজ আমার রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে, আমি গুছাইনি দুপুরে। রান্নার পরে যে ঘরটা গুছিয়ে রাখা, সেটা আর গুছাইনি। গরম লাগছিল, গরমের থেকে বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, জানি না কেন এত ক্লান্তি নেমে এসেছিলো আমার। তো সেগুলো গুছানো হয়নি। এখন আমি ভাত বসাবো, তার আগে এই যে গ্যাস ওভেনটা একটু মুছিয়ে নিয়ে, টেবিলটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর ভাত বসাবো। আর রাতে তো খাওয়া দাওয়ার পরে আবার একটু পরিষ্কার করে রাখবো, তাহলেই হয়ে যাবে চকচকে, তাই না? কোনো দিন আমার এইরকম হয়, একটা কাজও করতে ইচ্ছে করে না। তোমাদের কি এরকম হয়? আসলে জানি না কেন, মনটা খারাপ যে থাকে তা নয়, কিন্তু কেমন যেন একটা উদাস হয়ে থাকি। তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। এমনকি রিজু যদি কিছু জিজ্ঞেস করে, সেটারও উত্তর দিতে ইচ্ছে করে না, বেশি কথা বলতে ইচ্ছে করে না, জানো তো। আর এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে, গোপাল সোনাকে শয়নে দিয়ে দিলাম। গোপাল সোনাকে শয়নে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর ভাত কিন্তু আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম। রিজু টিউশন থেকে চলে এসেছে। আর বন্ধুরা, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা আমাদের কাছে একটু অন্যরকম, কারণ আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজ সব স্কুলেই কিন্তু রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। আর শুধু স্কুলে কেন, সব জায়গাতেই, বিভিন্ন পাড়াতে, তারপর যে ফ্ল্যাটগুলো থাকে সেখানে, ফ্ল্যাটে যারা থাকেন সবাই মিলে সেখানে অনুষ্ঠান করেন। এত ভালো লাগে। বিশেষ করে আমি কোচবিহারের কথা বলবো। যখন আমি কোচবিহারে ছিলাম, আমি অনেক দিন কোচবিহারে ছিলাম, কোচবিহার, দিনহাটা, ওইসব জায়গাতে এই রবীন্দ্র জয়ন্তী এত সুন্দরভাবে পালন করা হয়। প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে এই সন্ধ্যের সময় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হয়। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। আমি, রিজুর বাবা, রিজু সবাই মিলে দেখতে যেতাম সেই অনুষ্ঠানগুলো। আর ওখানে না নাটকও হতো, নাটকও দেখতে যেতাম। কোচবিহারে যেমন মুক্ত মঞ্চে নাটক হতো, সেগুলো দেখা যেত, বেশ ভালো লাগতো। আর এখানে যে হয় না তা নয়, এখানেও হয়, কিন্তু রিজু এখন বড় হয়ে গেছে, ও স্কুলে যায়, স্কুলের অনুষ্ঠানটা সকালে হয়, সেটা করে আসে। তারপর তো আবার পড়া থাকে, এখন যেহেতু উঁচু ক্লাসে উঠে গেছে, পড়াটা একটু বেশি, টিউশন আছে, তাই এখন আর সন্ধ্যের সময় সবসময় বেরোতে পারি না। যাই হোক, আর এই দিনটা এলে না আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ আমার মেয়েবেলার কথা মনে পড়ে যায়। আমরাও পাড়ার মেয়েরা মিলে করতাম রবীন্দ্র জন্মজয়ন্তী পালন। সকালে প্রভাত ফেরি করতাম, তারপর সারা দুপুর রিহার্সেল করতাম, সাজুগুজু করে বিকেলে হতো অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি, নাটক সবই করা হতো। আবৃত্তি আমি করতে পারি না, সেটা আমি করতাম না, কিন্তু নাচ, গান, নাটক সব কিছুতেই অংশগ্রহণ করতাম।
তাই এই দিনটা এলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আবার ভাবতে থাকি যে রিজু তো গান করছে, ওর মধ্যে দিয়েই না হয় আনন্দ পাওয়ার চেষ্টা করি। ছেলেটা যখন স্কুলে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে, গান করে, তখন না ভীষণ ভালো লাগে, ওর মধ্যে দিয়ে নিজেকে দেখতে পাই। আর দেখো এখন আমি নিচে গেছিলাম গোপাল সোনাকে সেবা দিয়ে, তারপর নিচে গেলাম, বৌদি ডাকলো, পাশের বাড়ির বৌদি এই যে এই কাঁঠালটা দিল। এটা আজ আর রান্না করব না, আজ অন্য কিছু করব, এটা কাল করব। আর দেখো আমি ছাদে চলে এসেছি ফুল নেওয়ার জন্য। ছাদে তো একটাও ফুল নেই, দুই একটা ফুল চোখেই পড়ে না, শুধু এই ফুলগুলোই চোখে পড়ে। এই ফুলগুলোর জন্যই হয়তো ছাদ বাগানটা একটু ভালো লাগে দেখতে, তা না হলে কি যে হতো। দিদি ওইদিকে মাজছে বাসন। আর দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা কিন্তু আমাকে যে কাজে হেল্প করে সেই দিদি লাগিয়েছে একটা মিষ্টি কুমড়োর গাছ আর একটা কিন্তু করলা গাছ। সবজি কেটে যে বীজগুলো থাকে, মিষ্টি কুমড়ো বা করলার বীজগুলো থাকে, সেইগুলোই এখানে ফেলে রেখেছিল, লাগিয়ে দিয়েছিল, সেটা হয়েছে। আর করলা গাছটাতে মনে হয় করলা হবে, মিষ্টি কুমড়োটাতে মিষ্টি কুমড়ো আর হবে না ওইটুকু গাছে। এবার ফুলগুলো তুলে নিয়ে তারপর আমি নিচে যাব, রান্না বসাতে হবে। এখন যদি গিয়ে রান্না না বসাই তাহলে কিন্তু আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। ফুল নিয়ে আমি চলে এসেছি ঘরে। এটা ঠাকুর ঘরে রেখে দেব, আর রাখার আগে অবশ্যই এটার মধ্যে একটু জল দিয়ে রাখবো, তাহলে ফুলটা ভালো থাকবে। এবার আমি চলে এলাম রান্নাঘরে, আর ভাত আমি বসিয়ে দিয়েছি একটু আগে। চাল এখনও দেইনি, ভাতের জলটাই শুধু দিয়েছি। আর অন্যদিকে দেখো দুধ গরম করে নেব। এখনই গরম করে না রাখলে যদি আমি কিছু রান্না করতে যাই কড়াইতে, তখন যদি গরম করি তাহলে হয়তো দুধের মধ্যে তেল ছিটে আসবে, রান্নার যে তেলটা সেটা যদি ছিটে আসে তাহলে দুধটা না কেটে যায় অনেক সময়, যার জন্য আগে আমি গরম করে রাখলাম। আর এই যে দেখো সবজিগুলো নিয়ে এসেছে, রিজুর বাবা বাজার থেকে চলে এসেছে, রিজুকে স্কুলে পৌঁছে দিয়ে বাজারে গেছিলো, সেখান থেকে সবজি নিয়ে এসেছে। আর মাছ নিয়ে এসেছে 3 ধরনের, কী মাছ এনেছে এখনও আমি জানি না। আর দেখো জল দিচ্ছি, জল তেষ্টা পেয়েছে বললো, তো শরবত বানাতে ভুলে গেছি, নাহলে শরবত বানিয়ে দিই আমি বাজার থেকে আসার পর, তো সেটা আর আজকে দেওয়া হলো না, শুধু জল দিয়ে দিলাম। আর এখন আমি তরকারিগুলো সব কেটে নিচ্ছি। ফ্রিজে কিছু তরকারি ছিল সেগুলো বের করে নিয়েছি, আর বাজার থেকে যা এনেছে সেগুলো মিলিয়ে মিশিয়ে দেখি কি করা যায়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভেন্ডিগুলো কেটে নিয়েছি, এটা ভাজা করব। ভেন্ডি ভাজা আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না, শুধু আমি একাই ভালোবাসি, আমি খাই। আর রিজুর বাবা অল্প অল্প খায়, রিজু না আগে খেত, এখন আর খেতে চায় না। ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে। এবার সেই কড়াইতেই কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি এই তরকারিটা দিয়ে দিয়েছি। অন্যদিন এই তরকারিতে 5 ফোড়ন ফোড়নে দিয়ে তারপর একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সেগুলো দিয়ে করি, মানে পুজোতে যে তরকারিটা করা হয় সেইভাবে। তো আজকে আমি না অন্যভাবে করছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, নুন হলুদ দিয়ে, আর ধনে পাতা নামানোর সময় দিয়ে দেবো, এইভাবে করছি। এটা না ডালের সাথে খেতে খুব ভালো লাগে, আর যদি রুটির সাথে খাওয়া হয় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তরকারিটা রান্না করা আমার প্রায় হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর এইদিকে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি, এই মাছটা আজকে রান্না করব আমি, রুই মাছটা। আর ওখানে চিংড়ি মাছ আর পাবদা মাছ আছে, সেগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেব। মাছ ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে এই রুই মাছটা আমি করব ডাঁটা আলু দিয়ে। আর রিজু আসার সময় প্রায় হয়েই এলো, রিজুর বাবা ওকে আনতে গেছে স্কুলে। আর মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো এটা এবার আমি নামিয়ে নেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে
দেখো রিজু চলে এসেছে, আর ওদের গান নাকি আজকে খুব ভালো হয়েছে, স্যার ম্যামরা প্রশংসা করেছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।